দর্শক শুভ দুপুর, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান দূরপাঠে। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দর্শক, দূরপাঠে কিন্তু আমরা প্রতিদিনে আপনাদের সামনে নিয়ে হাজির হই বিভিন্ন ধরনের কোর্স, যে কোর্সগুলোর আসলে মূল লক্ষ্য থাকে যাতে করে আপনারা হতে পারেন ঘরে বসেই দক্ষ এবং সক্ষম। আজও তার ব্যতিক্রম নয়। আজও আমরা নির্ধারণ করেছি একটি কোর্স, যে কোর্স সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দিতে চাই। যেটা আসলে আজকের বিষয় সেটি হচ্ছে যত্নে বাছক সবুজ, এবং মূলত যে বিষয়টি নিয়ে আরও একটু ভিতরে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ছাদ বাগানের পরিচর্যা। এবং এই পুরো বিষয়টি আসলে আমাদেরকে বিস্তারিত জানাবার জন্য আমাদের সাথে রয়েছেন একজন অতিথি। আমি পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন আহসান রনি, তিনি পরিচালক গ্রিন সেভার্সের। আপনাকে স্বাগত জানাচ্ছি দূরপাঠে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিতে চাই যে আমাদের অনুষ্ঠানটি কিন্তু এই মুহূর্তে আপনারা তো দেখতে পাচ্ছেনই দেশ টেলিভিশনের পর্দা অর্থাৎ টিভি সেটের পর্দায়, কিন্তু এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে নেই তারাও কিন্তু আপনাদের সামনে আমাদের সাথে যুক্ত হতে পারেন অনলাইনে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে আমাদের অনুষ্ঠানটি কিন্তু লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমি আর কথা বাড়াবো না, আমরা চলে যাচ্ছি সরাসরি কোর্সে। আহসান রনি, আসলে যত্নে বাছক সবুজ মূলত আমি যতটুকু ভাবছি আপনি আসলে কি পরিবেশ নিয়ে কাজ করছেন কিনা, গাছ নিয়ে কাজ করছেন কিনা? জি নিশ্চয়ই, গাছ নিয়ে কাজ করছি এবং আজকেও গাছ নিয়েই গল্প শোনাবো। তো আসলে আমরা গল্প শুনতে চাই, আসলে গল্পের শুরুটা কিভাবে আপনি শুরু করছেন সেটি জানতে চাই। প্রথমেই জানাতে চাই নগরের গাছ নিয়ে, এবং নগরে গাছের মেলা বসেছে সেই তথ্যটিও জানাতে চাই দর্শকদের, দেশ টিভির দর্শকদের জন্য। প্রতি বছর এই সময়টাতে ঢাকার যে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র তার ঠিক পাশেই পুরাতন বাণিজ্য মেলার মাঠ, সেখানে বেশ ঘটা করে গাছের মেলা বসে। জাতীয় বৃক্ষ মেলা এবার শুরু হয়েছে, জাতীয় বৃক্ষ মেলা 2025। এটি শুরু হয়েছে বেশ সপ্তাহ দুয়েক হলো। গত মাসের জুনের 25 তারিখ শুরু হয়েছে এবং চলবে এই জুলাই মাস অবধি। জুলাইয়ের 25 তারিখ পর্যন্ত এটি চলমান থাকবে এবং অনেকগুলো স্টল, প্রায় অসংখ্য স্টল, নানান রকম বাহারি গাছের পসরা বসিয়েছে তারা এই মেলাতে। শুধু যে এই মেলায় এসে আপনি গাছই কিনতে পারছেন তা না, আপনি গাছের জন্য প্রয়োজনীয় অন্য অন্য উপকরণগুলোও কিনতে পারছেন। মাটি, সার, টব থেকে শুরু করে গাছের যত্ন পরিচর্যার জন্য নানান রকম টোটকা, ওষুধপত্র, সার, যন্ত্রপাতি সব কিছুর সন্ধান মিলবে এই মেলাতে। তার মানে ঢাকার বুকে একটি জমজমাট গাছের আসর বসেছে। তো যেটি এই তথ্যটি যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি এটিও গুরুত্বপূর্ণ যে যারা সারা বছর ধরে এই বৃক্ষ মেলার জন্য অপেক্ষা করেন তাদের জন্য এই সময়টি আসলে অত্যন্ত আনন্দের। এটি একটি মিলন মেলার মতো। যারা ভাবছেন যে আপনারা এবছর থেকেই শুরু করবেন আপনার একচিলতে জায়গাকে সবুজে সাজাতে, বা আপনার বারান্দা বা আপনার ছাদগুলোকে আরেকটু সবুজে রাঙিয়ে তুলতে, তারা কিন্তু চাইলে এই সুযোগটি নিতে পারেন। কারণ সেখানে আসলে আপনি দেখে শুনে বুঝে নানান রকম গাছ থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি গাছ নির্বাচন করতে পারেন এবং অনেকগুলো স্টল ঘুরে আপনার পছন্দসই দাম ঠিক করে আপনি গাছ কিনতে পারেন। এবং পাশাপাশি শুধু এটি না, আরেকটি দারুণ সুযোগ এবার যুক্ত হয়েছে এই বৃক্ষমেলা 2025। সেটি হলো যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি স্টল দিয়েছে, তারা সেটিকে বলছে যে বৃক্ষ সেবা কেন্দ্র। কেউ যারা নতুন বাগানি, যারা চিন্তা করছেন এইবারই প্রথম বৃক্ষ মেলায় যাবেন, যে কিছু গাছ কিনে এনে ঘর সাজাবেন, তারা প্রথমেই ঢো দিতে পারেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সেই বৃক্ষ সেবা কেন্দ্র স্টলে। কারণ সেখানে প্রতিদিন 4টা থেকে 8টা পর্যন্ত এক্সপার্ট, বাংলাদেশের সুনামধন্য এক্সপার্টরা বসছেন। আপনি চাইলে ফ্রিতে তাদের কাছ থেকে আপনার ঘরের জন্য, বারান্দার জন্য, ঘরের ভেতরের জন্য, ছাদের জন্য, কোথাকার জন্য কোন গাছটি উপযোগী, কোন গাছটি যত্ন কিভাবে করবেন, কোন গাছের দাম কেমন হতে পারে, কোত্থেকে কিনতে পারেন, আনুষঙ্গিক কী লাগতে পারে, এর বিস্তারিত প্রেসক্রিপশন আকারে আপনি চাইলে বিনামূল্যে সংগ্রহ করতে পারেন। পাশাপাশি উত্তর সিটি কর্পোরেশন থেকে একটি বইও তারা উপহার দিচ্ছে। যেহেতু সরকারি একটি উদ্যোগ, আমি এই প্রোগ্রামের মাধ্যমে সেটিও জানাতে চাই। নিশ্চয়ই আমার স্ক্রিনে একটা বই আমি দেখানোর সুযোগ নিচ্ছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যেটি প্রকাশ করেছে, এই বইটি বৃক্ষমেলা এবার বিনামূল্যে দিচ্ছে এবং 36 পৃষ্ঠার এই বইটিতে ছাদ বাগান এবং বারান্দা বাগানের উপর, বিশেষ করে নগর সবুজায়নের উপর বিস্তরভাবে উল্লেখ করা আছে। যে কেউ চাইলে এই বইটি ফলো করে চাইলে একটি সুন্দর সবুজ আঙ্গিনা আপনি তৈরি করতে পারেন আপনার সামান্য জায়গাতেই। তো অনেকগুলো তথ্য দিলাম, এবার বরং আলোচনায় আসি যে আমরা কিভাবে, যারা আমরা গাছ কিনছি বা যারা এবার বৃক্ষমেলা থেকে গাছ ইতিমধ্যেই কিনেছি বা যারা এখন কেনার পরিকল্পনা করছি, তাদের পরবর্তী কার্যক্রমগুলো কি হতে পারে সেটি নিয়ে কথা বলবো। তো সেই কথা বলার প্রথম ধাপেই আমি ছাদ বাগানকে গুরুত্ব আনতে চাই। কারণ আমরা জানি যে ছাদ বাগান শব্দটি যতটা জনপ্রিয় হয়েছে, বিপত্তিও তৈরি করেছে। কেন? এটার কারণটা আসলে কি?
অনেক ধন্যবাদ। ছাদ বাগানের সাথে একটি নতুন শব্দ যদি আমরা যোগ করি, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। সেটি হলো যে ছাদ বাগান এবং পরিকল্পিত ছাদ বাগান দুটোর মধ্যে ফারাক, যোজন যোজন পার্থক্য আছে। এটার পার্থক্যটা আসলে কেন? ছাদ বাগান এবং পরিকল্পিত ছাদ বাগানের পার্থক্য কি আসলে এই কারণে যে আসলে শহরে নগরায়নের ক্ষেত্রে যে সবুজায়নের যে বিষয়টি রয়েছে, সবুজায়ন কমে যাচ্ছে, এই জন্যই কি আসলে পরিকল্পিত ছাদ বাগানের পরিকল্পনা করা হচ্ছে কিনা? অনেক ধন্যবাদ। আপনি অনেকটাই প্রশ্নের উত্তরের কাছাকাছি যেতে পেরেছেন। আমি আরেকটু যোগ করতে চাই আপনার সাথে। সেটি হলো যে ছাদ বাগান যেহেতু একটি ছাদের ভবনের ঠিক টপ লেয়ারে করা হয়, সেখানে অনেকগুলো ঝুঁকির বিষয় থাকে, অনেকগুলো নিরাপত্তার বিষয় থাকে। ছাদ বাগান যেমন একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে, ফল ফসলের উৎপাদনে ভূমিকা রাখছে, বিনোদনে ভূমিকা রাখছে, প্রশান্তিতে ভূমিকা রাখছে, একইভাবে কিন্তু কিছু বিপত্তিও বাড়াচ্ছে। যেমন যদি একটা কথা বলি, যেমন ইদানিং সময় আমরা দেখছি যে ডেঙ্গি মশা বা নানান রকম মশাবাহিত রোগ আমাদেরকে ভোগাচ্ছে। এটি কিন্তু একটি, যদি সেই বাগানটি পরিকল্পিত না হয়, তাহলে কিন্তু এটি একটি মানুষের জন্য ঝুঁকির কারণ হতে পারে। ওই ভবনে যারা বসবাস করছেন তাদের জন্য কিন্তু একটা ঝুঁকির কারণ হতে পারে। আবার যদি সেটি সেই ছাদ বাগানটি অপরিকল্পিত হয়, সেখানে যদি ছাদের প্রপার লোড ক্যাপাসিটি ম্যানেজমেন্ট না করে, যদি সেটি বিবেচনা না করে যতটুকু ভার বহনে সক্ষম তার চেয়ে বেশি ভার সেই ছাদে দেওয়া হয়, তাহলে সেটি কিন্তু ঝুঁকি বাড়াতে পারে, ভেঙে পড়তে পারে। পাশাপাশি যদি ছাদ বাগানের কারণে ছাদের বিভিন্ন অংশে পানি জমে থাকে, পানি জমে কিন্তু ছাদের ড্যাম করতে পারে। ছাদের যারা ঠিক ছাদের নিচতলায় যারা বসবাস করে, ছাদের ঠিক পরের তলাতে যারা বসবাস করে, তাদের জন্য নানান রকম ঝুঁকির কারণ হতে পারে। এরকম শুধু তাই না, অপরিকল্পিত ছাদ বাগানে নানা রকম পোকামাকড়ের আক্রমণ হতে পারে, যেটি আসলে যে উদ্দেশ্য ছাদ বাগানে সেটিকে ব্যাহত করে। কাজেই আমরা আজকের আলোচনায় এটি জানবার চেষ্টা করব যে আমরা যখন একটা প্রাণ বা একটা গাছ ক্রয় করছি, কিনে আমার ঘরে আনছি, আমি সেটি ধারণ করবো যে আমি একটা প্রাণ ঘরে আনছি। সেই প্রাণটিকে যদি যত্নে লালন না করতে পারি, তাহলে সেটি কিন্তু বিভিন্নভাবে বিপত্তি বাড়াবে এবং সেটি আমাদের জন্য একটি আনন্দ বিলাসের জায়গায় জঞ্জালে পরিণত হবে। কাজে কিভাবে, কোন প্রক্রিয়ায় আমরা সেই গাছটিকে ফুলে ফলে সুশোভিত করতে পারি, গাছটি থেকে আমার পরিবেশের জন্য সুবিধা নিতে পারি, আমার বিনোদনের সুবিধা নিতে পারি, আমার খাদ্যের যোগান নিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনায় আগাতে থাকবো। যত্নে বাছুক সবুজ, এই যে প্রতিপাদ্যটি আসলে নির্ধারণ করা হয়েছে, এই প্রতিপাদ্যটি যদি আপনি একটু বিশ্লেষণ করতেন দর্শকদের জন্য। অনেক ধন্যবাদ। এই শহরে বৃক্ষের রোপণ হয়, কিন্তু ভালোভাবে বৃক্ষের লালন হয় না, যেটি খুব গুরুত্বপূর্ণ। একটা গাছ একটা প্রাণ। মানুষ যেমন কথা বলতে পারে, তার চাহিদা জানাতে পারে, তার সমস্যা জানাতে পারে, গাছের কিন্তু সেটি জানাবার সুযোগ নেই। তাকেও কিন্তু বেড়ে উঠতে হচ্ছে, তাকেও কিন্তু ফল দিতে হচ্ছে। একটা প্রেগনেন্ট উমেন বা মাদার যেভাবে তার জীবন ধারণ করেন, তিনি যেভাবে তার জন্ম দান প্রক্রিয়াগুলো সম্পন্ন করে পৃথিবীতে জনসংখ্যা কি বলে যে এই যে বৃদ্ধিতে অবদান রাখছে, গাছও কিন্তু একইভাবে কি করছে, ফল ফসল উৎপাদনের মাধ্যমে এই ফল ফসলের বৃদ্ধিতে ভূমিকা রাখছে। কাজেই আমরা যখন একজন প্রেগনেন্ট ওমেনকে যে প্রক্রিয়ায় যত্ন পরিচর্যা করে যখন তার সেই প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়, গাছের ক্ষেত্রে কিন্তু একই রকম। এই শহরে অনেকগুলো এলাকা আছে যেগুলো গাছের নামে। ইন্টারেস্টিংলি খেয়াল করবেন যে কলা বাগান, কাঁঠাল বাগান, হ্যাঁ, এরকম লিচু বাগান, আমতলা, জামতলা, ধানমন্ডি, কমলাপুর, হ্যাঁ, এরকম শুধু কি ফলের নাম, এই যে আমি বলছি আপনাকে জিগাতলা, তালতলা, তাই না, তারপর আপনার এরকম প্রায় 17টা এলাকা আছে, আমি হিসাব করে দেখেছিলাম। আচ্ছা, এই প্রত্যেকটা এলাকায় কিন্তু কোনো না কোনো গাছের নামে ধারণা করা হয় যে একসময় এই এলাকাগুলোতে সেই গাছের আধিক্য ছিল, সেখান থেকে জনশ্রুতির মাধ্যমে এই নামগুলো কি পরিচিতি পেয়েছে। আচ্ছা, পাশাপাশি অনেকগুলো এলাকা আছে ইন্টারেস্টিংলি যে বাগানের নামে, যেমন ধরেন গুলশান, বনানী, নিকেতন, নিকুঞ্জ, তাই না, এগুলো শাহবাগ, পরিবাগ, এরকম সুন্দর সুন্দর নাম আছে যেগুলো বিভিন্নভাবে বাগানের নামের সাথে সংশ্লিষ্ট। তার মানে এই শহর কিন্তু একটা সময় কিন্তু গাছপালা পরিবেষ্টিত ছিল। আমরাই আমাদের নগরায়নের কারণে, আমাদের নগর জীবন যাপনের কারণে গাছ কেটে আমরা বাড়ি বানিয়েছি, বিভিন্ন রকম স্থাপনা বানিয়েছি। আমরা আমাদের অন্য যে অ্যামিনিটিসগুলো সেগুলো পূরণ করার জন্য নানান রকম স্থাপনা তৈরি হয়েছে এবং এর সাথে পাল্লা দিয়ে গাছপালাও কমেছে। এবং আশঙ্কাজনকভাবে মানুষ যত বেড়েছে, মানুষের জন্য অন্যান্য যোগাযোগের ব্যবস্থা তৈরি করতে হয়েছে। এই সব কিছু করতে যেয়ে যখন বাড়ি বানিয়েছি, গাছ কাটতে হয়েছে, অফিস বানিয়েছি, গাছ কাটতে হয়েছে, রাস্তা বানিয়েছি, গাছ কাটতে হয়েছে। আমাদের প্রত্যেকটা চাহিদা পূরণ করতে যে আসলে গাছকে বলি দেওয়া হয়েছে।
তো এর মাঝেও কিছু কিছু জায়গা এখনো আছে যেখানে আমরা এখনো বড় গাছ দেখতে পাই। আমরা এখনো এই যে এই সিজনে আমরা কৃষ্ণচূড়া দেখতে পাই, পলাশ দেখতে পাই, মাঝে মধ্যে জারুল দেখতে পাই, সোনালু দেখতে পাই, এবং আমরা আটকে যাই, তাই না? আমাদের চোখ আটকে ওঠে যে বাহ, শহরের এই জঞ্জাল কনক্রিটের ভিড়ে এক চিলতে লাল টকটকে রক্ত পলাশ ফুটে আছে, তাই না? এগুলো কি করে? আমাদের বিমোহিত করে, আমাদেরকে আকৃষ্ট করে, আমাদেরকে প্রকৃতির প্রতি আরো বেশি নিবেদিত করে। কিন্তু আশঙ্কার যে জায়গা হলো যে রিসেন্টলি একটি গবেষণা যেটি গ্রিন সেভার্স সহযোগিতা করেছে, বন অধিদপ্তর এবং ফরেস্ট সার্ভিস মিলে, ইউএস ফরেস্ট সার্ভিস মিলে একটি দারুণ ইউএসএইডি থেকে একটা দারুণ গবেষণা হয়েছে। সেটি হলো যে ঢাকা শহরের গাছের গণনা। ঢাকা শহরে ঠিক কী পরিমাণ গাছ আছে, কত মানুষের বিপরীতে কতগুলো গাছ আছে, কোন এরিয়াতে কতগুলো গাছ আছে, আর কি পরিমাণ গাছ দরকার হতে পারে, এই গাছ যে গাছগুলো এখনো বেঁচে আছে এগুলোকে কিভাবে এদের আয়ুষ্কাল বাড়ানো যায়। এক্ষেত্রে আপনার কাছে আসলে জানতে চাই দর্শকদের জন্য যে আসলে এই এই যে গবেষণা থেকে আসলে কি বের হয়েছে, আসলে ঢাকা শহরের কোন এলাকায় সবচেয়ে বেশি গাছ আছে এবং কোন এলাকায় আসলে গাছের আধিক্য সবচেয়ে কম? নিশ্চয়ই আমি সেটি আজকে আপনাকে জানাবো, আপনার মাধ্যমে দর্শকদেরকেও জানানোর সুযোগ নিব। সেটি হলো যে ঢাকা শহরে যদি মোটা দাগে বলার চেষ্টা করি, প্রায় সব মিলিয়ে জনসংখ্যার বিপরীতে 7জন মানুষের বিপরীতে মাত্র একটি গাছ আছে। আসলে কতগুলো গাছ থাকা উচিত একজন মানুষের বিপরীতে? আসলে কতগুলো গাছ থাকা উচিত? একজন মানুষের সারা জীবনের জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার হয় এবং যে পরিমাণ কার্বন তিনি তার বায়ুবলয়ে ছেড়ে দেন, এর যে ব্যালেন্সিং বা ভারসাম্য, এই ভারসাম্য বিধানের জন্য একজন মানুষের সারা জীবনে প্রায় 7 থেকে 8টি বড় গাছ দরকার হয়। সেটি একদম উল্টে দিয়েছে এই শহর। এই শহর কি করেছে? এই শহর প্রতি 7টি মানুষের বিপরীতে মাত্র একটি গাছ রেখেছে। আচ্ছা, তার মানে আমরা আসলে যেখানে আমাদের একজন মানুষের বিপরীতে 7টি গাছ থাকবার কথা, সেখানে 7জন মানুষ আমরা একটি গাছ নিয়ে আসলে কাড়াকাড়ি করছি, এবং সেই গাছ আসলে আমাদের 7জন মানুষের অক্সিজেনের যোগান দিতে হিমশিম খাচ্ছে। এবং শুধু তাই না, সেই গাছগুলো ভালো নাই। এই শহরের গবেষণা বলছে যে পুরো শহরে প্রায় 13 লাখ গাছ আছে, বড় গাছ আছে। 13 লাখ সংখ্যাতে কিন্তু সংখ্যাতাত্ত্বিক হিসেবে খুব বেশি না, এত মানুষের বিপরীতে 13 লাখ গাছ খুবই কম। আসলে এই যে গাছের পরিমাণ এত কমে যাচ্ছে, এতে করে দেখা যাচ্ছে যে আমাদের অক্সিজেনেরও একটি সংকট দেখা দিতে পারে, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের একটি বিষয় থাকে। সেক্ষেত্রে আসলে আসলে ঢাকার মানুষকে একটা সময় গিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে বা মৃত্যু ঝুঁকিতে পড়বে কিনা? নিশ্চয়ই, এবং সেটি বলবার চেষ্টা করছি যে এই যে গাছগুলো এখনো বড় আছে, এখনো আমাদের চোখে দেখায় মনে হচ্ছে এখন অনেক বড় বড় গাছ আছে, আশঙ্কার জায়গা হলো এই গাছগুলোর আয়ুষ্কাল কমে যাচ্ছে। একটা গাছ যেটি ধরেন 100 বছর বাঁচবার কথা, যেটি তার ইকোসিস্টেম সার্ভিসে অনেক দিন ধরে অবদান রাখবার কথা, সেটি তার সক্ষমতা হারিয়ে ফেলছে। যেমন আমরা মানুষের ক্ষেত্রে দেখি যে অসুস্থ রুগ্ন মানুষগুলো অল্পতে কি হয়ে যাচ্ছে, অল্পতেই সে দুর্বল হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে এবং কর্মক্ষমতা হারিয়ে ফেলছে। ঢাকা শহরের গাছগুলোর ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য আসলে। এবং আয়ুষ্কাল আসলে কেন কমে যাচ্ছে, এটির কারণটি কি? পরিবেশ দূষণ? তার একটা ছোট্ট উদাহরণ আপনাকে দেই। যেমন ধরেন ঢাকা শহরে যত রকম গাছ আছে তার মধ্যে কিছু ডমিনেন্ট স্পিসিস আছে, মানে সংখ্যায় যে গাছগুলো বেশি। এর মধ্যে আপনার কাঁঠাল, আম, নারকেল, হ্যাঁ, এই ধরনের গাছ, অনেক ফল গাছ আছে যেগুলো সংখ্যায় এই ঢাকা শহরে অনেক বেশি। আপনি আমি জানি যারা দর্শকরা যারা শুনছেন, ইভেন আপনিও নিশ্চয়ই যাতায়াতের কথা খেয়াল করেছেন কিনা, যে আমের সিজন এখন যাচ্ছে, তাই না? আম কাঁঠালের মধুমাস পার করলাম আমরা, গাছে গাছে এখনো ফল দেখা যাচ্ছে। এই শহরের কয়টা গাছে কাঁঠাল গাছে আপনি কাঁঠাল দেখেছেন? এই শহরে কয়টা আম গাছে আপনি আম দেখেছেন, তাই না? তার মানে এই গাছগুলো সক্ষম, কিন্তু একটা গাছ সক্ষম, একটা আম গাছ অবশ্যই ফল ধারণে সক্ষম, কিন্তু সেটি আর পেরে উঠছে না, আর ফল দিতে পারছে না। তার মানে কি হচ্ছে, এই যে সে তার সক্ষমতা হারাচ্ছে, তার একটা উদাহরণ কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, এর জন্য গবেষণার দরকার হয় না, আমরা খোলা চোখে দেখতে পারি। খেয়াল করে দেখবেন যে গাছগুলোতে আমরা প্রচুর ফুল দেখতে পেতাম, বিশেষ করে জারুলে প্রচুর ফুল দেখতাম, কৃষ্ণচূড়ের প্রচুর ফুল দেখতাম, চোখ আটকে যেত, তাই না? খেয়াল করে দেখবেন এই গাছগুলোর ফুল কমে যাচ্ছে, ফুলের সময়কাল কমে যাচ্ছে। যে ফুলটা গাছে 15-20 দিন ধরে থাকতো, সেটি 4-5 দিনেই ঝরে পড়ছে। এই যে এখন আপনার খেয়াল করবেন যে গাছে গাছে কদম গাছগুলোতে কদম ফুল থাকবার কথা, অনেক গাছ কদম গাছ এই শহরে আছে, কিন্তু পর্যাপ্ত ফুল নেই। এই যে এই সাধারণ বিষয়গুলো কিন্তু জানান দেয় যে গাছ তার সক্ষমতা হারিয়ে ফেলছে। যেটি সবসময় বলা হয় যে একটা গাছ কেটে ফেললে, উন্নয়নের নামে যখন গাছ কাটা হয় তখন বলা হয় যে একটা গাছ কেটে ফেললে 5টা গাছ রোপণ করব, তাই না? তো একটা বড় গাছ আসলে কোনোভাবেই 50টি গাছ ছোট ছোট চারা দিয়ে সেটিকে কি করা যাবে না,
কভার করা যাচ্ছে না। ঘাটতি পূরণ করা যাবে না। যে একটি বড় গাছ 7টি মানুষের অক্সিজেনের যোগান দিচ্ছে, তার কার্বন শুষে নিচ্ছে, সেই বড় গাছটি কেটে ফেললে এই ছোট 10টি চারা কি আসলে সেই 7টি মানুষের যোগান দিতে পারবে? পারবে না। তার মানে এই যে আয়ুষ্কাল কমে যাচ্ছে, কমে যেতে যেতে একসময় যখন এই বড় গাছগুলো আমাদের থেকে হারিয়ে যাবে, তখন কিন্তু এই আপনি যে সংখ্যাটির কথা বলছেন, যে মৃত্যু ঝুঁকির যে সংখ্যাটি, সেটি কিন্তু আমাদের সামনে চলে আসবে। কাজেই এখনই আমাদের দরকার নতুন বৃক্ষরোপণ যেমন দরকার, পাশাপাশি যে গাছপালাগুলো এখনো বেঁচে আছে, দাঁড়িয়ে আছে, তাদের যত্ন বা লালন দরকার। একদমই হাসান রনি, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, একটি বিরতি থেকে ঘুরে আসছি। নিশ্চয়ই। দর্শক, দূরপাশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দূরপাঠ, দেশ টেলিভিশনের নিয়মিত দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা দূরপাঠে আলোচনা করছি, মূলত পরিবেশ নিয়ে, এবং বিষয়টা হচ্ছে যত্নে বাৎসরিক সবুজ। এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা মূলত আলোচনা করছি সেটি হচ্ছে ছাদ বাগানের পরিচর্যা। আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। ছাদ বাগানের পরিচর্যা, আসলে এই বিষয়ে এবার শুনতে চাই, আসলে আপনি এই ছাদ বাগানের পরিচর্যা এই বিষয়টির সাথে কবে থেকে যুক্ত আছেন? অনেক ধন্যবাদ। গ্রিন সেভার্স যে প্রতিষ্ঠানকে আমি প্রতিনিধিত্ব করি, গ্রিন সেভার্স, সেটি কাজ করছে 2010 সাল থেকে। সব মিলিয়ে 15 বছরের অভিজ্ঞতা, যেটি হয়তো বা দর্শকদের সামনে আজকে প্রেজেন্ট করার চেষ্টা করছি। এবং ছাদ বাগানের পরিচর্যাটির মূলত আসলে এই উদ্যোগটি কবে থেকে শুরু হলো? ছাদ বাগানের ধারণাটি তো নিশ্চয়ই আবহমান কাল থেকেই চলে এসছে। আমরা জানি যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, সেটি তো অনেক বছরের আগের কথা। এটি নতুন কিছু নয়, আবহমান কাল থেকেই বাংলাদেশের মানুষ যাদের শহরে যারা বাস করছেন তারা বাগান করছেন। আমরা মূলত এটি একটি আধুনিকত্ব বা স্থায়িত্বের জায়গাগুলো, নিরাপত্তার জায়গাগুলো সামনে এনে এটিকে কিভাবে বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পিতভাবে করা যায়, ঝুঁকি হ্রাস করা যায়, এই ঝুঁকি প্রশমন করবে কিছু পদ্ধতি জনগণের বা নগরবাসীর সামনে আমরা উপস্থাপন করে। পদ্ধতিগুলো আসলে কি কি পদ্ধতিগুলো জানতে চাচ্ছি। নিশ্চয়ই, পরিকল্পিত ছাদ বাগানের কথা বলছিলাম। তো পরিকল্পিত ছাদ বাগান করতে চাইলে যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখা জরুরি, প্রথমত সেই ছাদটি ভার বহন করতে পারে কিনা সেটি খেয়াল করা উচিত। সেক্ষেত্রে দর্শকদের জানিয়ে রাখতে চাই যে বাড়িগুলো 2000 সালের পরে হয়েছে, সেগুলোকে আমরা বলতে চাই নতুন বাড়ি। সেই বাড়িগুলো মোটামুটি ছাদ বাগানের ভার বহনে সক্ষম। সেখানে আপনি প্রত্যেকটা পার স্কোয়ার ফিটে আপনি 100 কেজি থেকে 120, 30, 40 কেজি, 140 কেজি পর্যন্ত লোড দিতে পারেন। তার মানে যদি আপনি সেখানে কোনো বড় গাছ রোপণ করতে চান, বড় টবে বা বড় ড্রামে যদি কোনো গাছ রোপণ করতে চান, বা বড় বেড করে যদি কোনো গাছ রোপণ করতে চান, তাহলে খুব বেশি ঝুঁকি নেই। তবে যে বাড়িগুলো 2000 সালের আগে বানানো, বিশেষ করে 80s যে বাড়িগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে একটু ভালোভাবে জেনে নেওয়া কোথায় বিম এবং কলাম আছে বাড়ির। যদি নকশা থাকে, অথবা যারা বাড়ির নকশা সম্পর্কে বোঝেন, এরকম ইঞ্জিনিয়ার যারা আছেন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা আছেন, তাদের সাথে কথা বলেও বিম এবং কলাম ধরে এগুলোর ওপর আবার চাইলে আপনি পর্যাপ্ত লোড দিতে পারবেন। তবে অন্য জায়গাগুলো বিম এবং কলাম ছাড়া, সেখানে আমরা চাইলে ছোট ছোট গাছগুলোর আগে রেখে বাগান সাজাতে পারি। যে বাড়িগুলো 80s আগে, সেই বাড়িগুলোর ক্ষেত্রে আমরা বলি যে বড় গাছ স্থাপন না করাটাই ভালো। সেক্ষেত্রে ছোট ছোট টবে আমরা শোভাবর্ধনকারী গাছ অথবা সবজি, ফুল, ছোট ছোট ফসল, এগুলো আমরা চাষ করতে পারি। সেখানে ফলদ গাছ বিবেচনা না করাটাই ভালো। তার মানে একটি ভালো ধারণা দর্শকরা আশা করি পেয়েছেন যে কোন বাড়িগুলোকে আমরা নতুন বাড়ি বলছি। নতুন বাড়ি সেগুলো যেগুলো 2000 সালের পর থেকে আধুনিক স্থাপত্য কৌশল বা যে রাজুকের যে নকশা বা রাজুকের যে নীতিমালা, সেটি অনুসরণ করে প্ল্যান পাস করে যে বাড়িগুলো বানানো হচ্ছে, সেই বাড়িগুলোকে আমরা আধুনিক বা নতুন বাড়ি বলছি। সেগুলোতে চাইলে আপনি আপনার মনের মতো লোড, মোটামুটি পার স্কোয়ার ফিটে 140 কেজি পর্যন্ত লোড দিয়ে আপনি বাড়ি বানাতে পারেন। তার মানে এখানে আপনি পর্যাপ্ত লোড চাইলে দিতে পারেন। তো দ্বিতীয় যে জায়গাটি, সেটি হলো যে যাতে অবশ্যই এই ছাদ বাগানের কারণে ছাদে কোনোভাবেই পানি জমে না থাকে। তার মানে যখন একটি বাগান আপনি করবেন, যদি সেটি আপনার মনোজগতে থাকে, বাড়ি বানানোর আগেই সেই পরিকল্পনা আপনার থাকা উচিত। যখন আপনার ছাদটা ঢালাই করছেন, ছাদ তৈরি করছেন, তখন যাতে আপনি পানি নিষ্কাশনের একটা সুন্দর ব্যবস্থাপনা রাখতে পারেন, যাতে কোনোভাবেই বৃষ্টিতে জমে থাকা পানি বা ছাদ বাগানের কারণে জমে থাকা পানি কোনোভাবেই কোথাও আটকে না যায়, প্রপারলি যাতে ড্রেনেজটা হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে অনেক অনেক নতুন প্রযুক্তি সামনে এসছে আমরা এখন অনলাইনে আমরা দেখতে পাই, যেমন ড্রিপ ইরিগেশন সিস্টেম। ড্রিপ ইরিগেশন সিস্টেমটা খুবই জনপ্রিয় একটি সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড। বাংলাদেশে এটি জনপ্রিয় হচ্ছে খুব কম খরচেই। 3, 4, 5, 6 হাজার টাকার মধ্যে আপনি চাইলে আপনার পুরো ছাদ
ছাদের আকার ভেদে এটি আপনি করে নিতে পারেন। নিজেও চাইলে যন্ত্রপাতি কিনে ড্রিপ ইরিগেশন সিস্টেম আপনারা সেট করে নিতে পারেন। সেক্ষেত্রে দুটো কাজ হয়। একটা যেটা হলো যে লিচিং লসটা হয় না, পানির অতিরিক্ত যে পানির অপচয় সেটি হয় না। আমাদের ভাবতে হবে যে ঢাকা শহরের পানি অত্যন্ত মূল্যবান। অনেকগুলো প্রক্রিয়া শেষ করে ঢাকা শহরের পানিটা আমাদের কাছে আমাদের ব্যবহারের উপযোগী হয়ে আসে এবং এই পানিগুলো আমাদের কিনতে হচ্ছে। কাজেই একদিকে যেমন শহরের যে পানি ব্যবস্থাপনায় যারা যুক্ত থাকেন, বিশেষ করে ওয়াসা, তারা অনেক ক্ষেত্রে ঢাকা শহরের অনেক এলাকায় তারা পানির যোগান দিতে হিমশিম খাচ্ছেন। সেখানে যাদের এলাকায় পর্যাপ্ত পানি আছে তারা যদি সেই পানিগুলো ছাদ বাগানে ব্যবহারের মাধ্যমে বা ভুল ব্যবহারের মাধ্যমে অপচয় করেন, সেটি কিন্তু সেটার ভুক্তভোগী কিন্তু অনেক মানুষ হচ্ছে। পাশাপাশি যখন ছাদ বাগানের সংখ্যা বাড়তে থাকবে তখন কিন্তু এটি নিয়ে নিষেধাজ্ঞা চলে আসবে যে ছাদ বাগানের কারণে পানির ঘাটতি তৈরি হচ্ছে এবং ওয়াসা পানির যোগান দিতে হিমশিম খাচ্ছে। তখন কিন্তু এরকম চমৎকার একটি উদ্যোগ বাধাগ্রস্ত হবে। কাজেই যারা এখন করছেন পরবর্তী বা ভবিষ্যৎ সতর্কতার স্বার্থেই আপনারা কিন্তু এখনই চাইলে ড্রিপ ইরিগেশন সিস্টেমটা করে নিতে পারেন। জাস্ট একটা ধারণা দেই যে আপনি একদিনে বাগানে স্বাভাবিক প্রক্রিয়ায় যে পানি দেন, যদি ড্রিপ ইরিগেশন করেন এর 20 গুণ কম পরিমাণ পানি আপনি ব্যবহার করতে পারবেন এই ড্রিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে। তার মানে আপনি অলমোস্ট অর্ধেক মাসের পানি একদিনেই দিয়ে ফেলছেন। তার মানে ড্রিপ ইরিগেশন যদি করেন, ড্রিপ ইরিগেশনটা হলো যে প্রত্যেক গাছের গোড়ায় পানির ড্রপলেট অনুযায়ী বা গাছের চাহিদা অনুযায়ী আলাদা আলাদা ওয়ে আউট বের করা বা আপনার পানির গেটওয়ে বের করা, যেটা দিয়ে প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ হবে। পাশাপাশি এখন প্রযুক্তি আরও আধুনিক হয়েছে, সেন্সর সিস্টেম চলে এসছে। গাছ যখন পানির চাহিদা তৈরি হবে, গাছ মাটি নিজেই রেসপন্ড করবে যে আমার এখন পানি দরকার, অটোমেটিকলি তখন পানি চলে আসবে। পাশাপাশি টাইমার সিস্টেম, এটা আরও সহজ। আপনি চাইলে দিনের 2টো সময় বা 3টা সময় সেট করে দিতে পারেন। সে অনুযায়ী টাইমার অটোমেটিকলি কি করবে যে আপনার পানির লাইন ছেড়ে দিবে, গাছগুলোতে পানি চলে যাবে, আবার বন্ধ হয়ে যাবে। কাজে এগুলো আধুনিক বা পরিকল্পিত ছাদ বাগানের অনুষঙ্গ, যেটি ব্যবহার করে আপনি সুন্দরভাবে পানির ব্যবস্থাপনা করতে পারেন এবং ছাদ রাখতে পারেন আপনার সেতে মুক্ত এবং পানি জমার কোনো ঝুঁকি আপনি সহজেই এড়াতে পারেন। আসলে যেই ছাদ বাগানের অনুষঙ্গের কথা বলছেন, সেক্ষেত্রে আসলে পানি নিষ্কাশনের এই বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কেননা বছরের বিভিন্ন সময়, আসলে বছরের একটি নির্দিষ্ট সময় দেখা যায় যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ অত্যন্ত পরিমাণে দেখা যায়। সেক্ষেত্রে আসলে এই ধরনের ছাদ বাগান আমার মনে হচ্ছে আসলে জনস্বার্থে খুবই উপকারী হতে পারে। অ্যাবসলিউটলি। এবং এখানে আরও কিছু সতর্কতা বিষয় আছে। আমরা অনেক সময় কি করছি, সরাসরি আমরা আমাদের ছাদের উপরে আমরা টপ সেট করে দিচ্ছি। আমরা টপ দিচ্ছি বা ড্রাম দিচ্ছি, আমরা যে কোনো কিছু যেটা আমরা ধরেন গাছ রোপণ করছি সরাসরি ছাদের উপরে রাখছি। এটাতে একদিকে যেমন ছাদের ক্ষতি হচ্ছে, পাশাপাশি কিন্তু গাছেরও ক্ষতি হচ্ছে। গাছেরও কিন্তু শ্বাস নিতে হয়, গাছেরও কিন্তু আপনার আলো বাতাস, শেকড়ের আলো বাতাস দরকার হয়। আমরা যদি গাছের টবের গাছগুলো যদি আমরা প্রপারলি টপ থেকে ছাদের একটা দূরত্ব না রাখি, তাহলে কিন্তু প্রপার এয়ারেশন হবে না, প্রপার আলো বাতাস পৌঁছাবে না, এবং কি হবে, ছাদের শেকড়গুলো, গাছের শেকড়গুলো ক্ষতিগ্রস্ত হবে এবং ফলন কমে যাবে। কাজেই আমরা যেখানেই গাছ রোপণ করি না কেন, আইদার সেটা ড্রামে, টবে বা স্থায়ী বেড করে যদি আমরা করি, সেক্ষেত্রে যাতে ছাদ থেকে সেই বেডের বা টবের দূরত্ব অন্তত 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি হয়। একদম। যদি আমরা ড্রাম বা টবে রাখি তাহলে খুব সহজে কয়েকটা কাজ করে নিতে পারি। প্রথমত, আমরা কোনো কিছু যদি হাতের কাছে না পাই, 3 থেকে 4টা ইট বিছিয়ে আমরা যেভাবে গ্রামে চুলা বসাতো আগে, একইভাবে আমরা টবগুলো বসাতে পারি। যদি সেটি আর একটু সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে করতে চাই, তাহলে আমরা স্টিলের বা রডের বা মেটাল ফ্রেম করে সেই ফ্রেমের উপর আমরা চাইলে আমাদের টবগুলোকে রাখতে পারি। পাশাপাশি সবচেয়ে যেটা রেকমেন্ডেড সেটা হলো যে আপনি বাড়ি বানানোর সময় আপনার ছাদের জন্য পার্মানেন্টলি বেড বানিয়ে নেন। এটিতে আপনার খরচ সাশ্রয় হবে এবং স্থায়ী সমাধান হবে। নর্মালি টবগুলোর একটা স্থায়িত্বকাল আছে, টব ভেদে এটি 3-4 বছর বা 5-6 বছর পর্যন্ত কি স্থায়ী হয়। সেক্ষেত্রে একটি গাছ কিন্তু অনেক সময় 8-10 বছর, 12-14 বছর পর্যন্ত তার ফলন দেওয়ার সামর্থ্য রাখে। কিন্তু যখন টবটি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর ব্যবহার উপযোগী থাকছে না, তখন কিন্তু একই সাথে গাছটিও ঝুঁকির মধ্যে পড়ছে, গাছটিও মারা পড়ছে অনেক ক্ষেত্রে। কাজেই যদি আপনি স্থায়ীভাবে বেড বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু এরকম যে ঝুঁকিগুলো আছে বা এরকম সংখ্যাগুলো আছে, সেগুলো চাইলে আমরা সহজেই এড়াতে পারি। আসলে ছাদ বাগান পরিকল্পনার যে কথাটা আপনি আসলে বলছেন, যে একটি আসলে পুরো ছাদ বাগান তৈরি করতে বা যখন কাজ শুরু করছে, তখন আসলে কি পরিমাণ টাকা লাগতে পারে, আসলে কি পরিমাণ অর্থ খরচ হয় পুরো ছাদ বাগান পরিকল্পনার ক্ষেত্রে? অনেক ধন্যবাদ। খরচের বিষয়টি মূলত নির্ভর করে যে আপনি
কোন ভলিউমে ছাদ বাগানটি করছেন। যদি আপনার বাড়ির আয়তন, নর্মালি আমরা এক্ষেত্রে বলি যে আপনার ছাদের যতটুকু আয়তন তার 4/1 আপনি আপনার ছাদ বাগানের পরিকল্পনায় বরাদ্দ করেন। কারণ একটা ছাদকে শুধুমাত্র ছাদ বাগান কেন্দ্রিক না রেখে যদি সেখানে মানুষের হাঁটা চলা, সিনিয়র সিটিজেনদের বসার জায়গা, বাচ্চাদের খেলাধুলা, কাপড় শুকানোর জায়গা, এই সবগুলো অ্যামেনিটিস গুরুত্বপূর্ণ। কারণ শহরের মানুষের এই বাড়িতে ছাদটাই একমাত্র ছোট্ট পরিসর যেখানে তারা যে একটু টাইম স্পেন্ড করতে পারে। কাজেই পুরো ছাদ যদি ধরা যাক, আপনার পুরো বাড়ির ছাদের আয়তন ফর অ্যান এক্সাম্পল যে 4000 স্কোয়ার ফিট, তাহলে আপনি ছাদের জন্য বরাদ্দ রাখবেন 1000 স্কোয়ার ফিট। এই 1000 স্কোয়ার ফিটটা কীভাবে আপনি পরিকল্পনা করবেন সেটি গুরুত্বপূর্ণ। এই 1000 স্কোয়ার ফিট কিন্তু আপনি ক্র্যাম করে ফেলতে পারবেন না, যে গাছ দিয়ে ঝুপড়ি বা জঙ্গল বানিয়ে ফেলতে পারবেন না। ছাদ বাগান হতে হবে মিনিমালিস্টিক, ছাদ বাগান হতে হবে দূরত্ব এবং গুরুত্ব বুঝে। গুরুত্বটা কি? গুরুত্ব হলো আপনি আসলে কী ধরনের, যেহেতু জায়গা কম, আপনি কী ধরনের ফল ফসল চিন্তা করছেন। অযথা ভালো লাগছে, সস্তায় পেয়েছি, কেউ গিফট করেছে, এরকম একটা গাছ আপনি ছাদে এনে আপনার জায়গা যেহেতু কম, আপনি আসলে কি করছেন, ছাদের জায়গার ক্ষতি করছেন। 2 নম্বর দূরত্ব। দূরত্বটা কেমন? যে যখন আমরা ছাদে গাছ রোপণ করি তখন ধরা যাক যে এটা একটা ছোট্ট গাছ, একটা ছোট্ট চারা রোপণ করছি। এই গাছের নাম আসলে কি? ছোট চারা, স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট। দেখেন স্নেকের মতো পাতাগুলো একটু আছে না? গাছের কিন্তু সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। এই নামগুলো কিন্তু যেমন ধরেন এটি পাশের চারাটির নাম কি? এটা মনস্টেরা। আচ্ছা, সুন্দর সুন্দর নাম আছে, দামকেইন, হ্যাঁ, এরকম সুন্দর সুন্দর নাম। ডাইফেনবেশিয়া এই গাছটি কত কালারফুল না, অর্নামেন্টাল গাছ এগুলো। যখন আপনি ছোট্ট চারা রোপণ করছেন মাটিতে, তখন কিন্তু আপনি ভাবছেন যে পাশে তো জায়গা আছেই আমার, আমি তো চাইলে ঠিক পাশে আরেকটা গাছ লাগোয়া রাখতে পারি, কিন্তু আমাকে ভাবতে হবে যে এই গাছটি বড় হবে এক সময়, ডালপালা ছড়াবে, পত্র পল্লবে কি হবে, চারপাশে বেষ্টিত হবে। কাজেই আমার প্রত্যেকটা গাছের জন্য একটা নির্দিষ্ট জায়গা ছেড়ে তারপর পরবর্তী গাছের জন্য পরিকল্পনা করতে হবে, তাহলে ছাদ বাগান হবে কি পরিকল্পিত। আবার আরেকটি ঝুঁকিও আছে, যখন আপনি ভাবছেন যে এখন তো গাছ বড় হচ্ছে না, এখন তো গাছ ছোটই আছে, তাই আজকে আমি ঘন করে রাখি, যখন বড় হবে তখন দেখা যাবে। কিন্তু বন্ধুরা, এটাও আমাদের ভাবতে হবে যে গাছের কিন্তু রোগবালাই নিশ্চয়ই হবে, গাছের যেহেতু প্রাণ আছে রোগবালাই হবে। এবং ঘন করে যদি আপনি গাছ রাখেন, এক এক গাছের রোগ কিন্তু এক এক রকম, এক এক গাছের জীবন ধারণের স্টাইল এক এক রকম। কাজেই এক এক গাছের পোকামাকড় অনেক ক্ষেত্রে এক এক রকম, আলাদা আলাদা। কাজেই যখন আপনি ঘন করে গাছ রাখবেন, একটা গাছ থেকে আরেকটা গাছে রোগ ছড়াবে, সংক্রমিত হবে। কাজেই আপনার হয়তোবা আপনি ভাবছেন যে অনেকগুলো গাছ আছে, কিন্তু যদি অনেকগুলো গাছ এরকম একটা ঝুঁকির মধ্যে পড়ে যায়, তখন কিন্তু আর একটি গাছও থাকবে না। আপনাকে এই বিষয়ে আরো কথা হবে, একটি বিরতি থেকে ঘুরে আসছি। নিশ্চয়ই দর্শক, দূর পাঠিয়ে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন দূরপাঠ, দেশ টেলিভিশনের নিয়মিত দূর শিক্ষণমূলক অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি অতসীসেন। আজকে কিন্তু আমরা একটি ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আলোচনা করছি। যেটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে যত্নে বাছুক সবুজ ছাদ বাগানের পরিচর্যা। আহসান রনি তিনি আছেন আমাদের সাথে, তিনি আমাদেরকে বিস্তারিত জানাচ্ছেন এই বিষয়টিতে। ছাদ বাগানের পরিচর্যা নিয়ে কথা হচ্ছিল। আমরা আসলে কথা বলছিলাম যে আসলে কি পরিমাণ অর্থ নিয়ে আসলে এই কাজটি শুরু করা উচিত। জি, দূরত্ব নিয়ে কথা হচ্ছিল, দূরত্ব এবং দূরত্বের গুরুত্ব নিয়ে কথা হচ্ছিল। আমরা জানি যে একটা গাছ থেকে আমরা অন্তত যদি প্রাথমিক পরিকল্পনাতেই যদি আমরা বড় গাছগুলোর ক্ষেত্রে অন্তত ডানে এবং বামে 3 থেকে 4 ফিট দূরত্ব রাখতে পারি, তাহলে একটা গাছ ভালোভাবে বাড়তে পারে। কাজে বড় গাছগুলোর ক্ষেত্রে আমরা এটি ফলো করতে পারি যে যখন কোনো ফলদ বড় গাছ রোপণ করবো আমরা, সেগুলো 3 থেকে 4 ফিট ডানে বামের দূরত্ব রেখে আমরা সেট করতে পারি। পাশাপাশি যেগুলো সবজির গাছ, সবজি লতানো সবজি, সেগুলো চাইলে আমরা ছাদের কর্নারে ধরে আমরা রোপণ করতে পারি, সেট করতে পারি, যেটি একটা মাচা দেওয়ার ক্ষেত্রে সহজ হবে। পাশাপাশি আমরা কিন্তু আরেকটি কাজ করতে পারি, সেটি হলো যে অনেক সময় বড় গাছগুলোর গোড়াতেও কিন্তু আমরা সবজির চাষ করতে পারি। বড় গাছের গোড়ায় প্রথম দিকে পর্যাপ্ত জায়গা থাকে, যেখানে পর্যাপ্ত আলো বাতাস আছে, সিজন ওয়াইজ কিন্তু আমরা চাইলে সহজেই আমাদের যে শীতকালীন সবজি বা গ্রীষ্মকালীন সবজিগুলো আমরা গাছের গোড়াতেই করতে পারি। তার মানে এই সবজিগুলোর কারণে কিন্তু গাছের গোড়াগুলো মালচ হিসেবেও দারুণভাবে কাজ করে। তো কথা বলছিলাম দূরত্ব নিয়ে, এবং এটিও জানাতে চাই যে প্রত্যেকটা ছাদের কিন্তু লাইট এফিসিয়েন্সি আছে। একটা ছাদে কি পরিমাণ আলো পড়ছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের গাছ নির্বাচন করতে হবে। বিশেষ করে যে ছাদের বিল্ডিংয়ের চারপাশে উঁচু বড় বড় দালান নেই, সেই ছাদ মোটামুটি সারা দিন জুড়ে পর্যাপ্ত আলো বাতাস থাকে। কাজেই সেই ছাদে চাইলে আমরা সহজেই যে কোনো গাছের পরিকল্পনা করতে পারি। কিন্তু যেসব ছাদের চারপাশে বড় উঁচু দালান আছে, যেগুলোর কারণে
দিনের একটা লম্বা সময় পর্যন্ত পর্যাপ্ত রোদ পায় না, সেখানে কিন্তু চাইলে আমরা সব গাছ রোপণ করতে পারি না। বিশেষ করে ফলদ গাছ বা ফুলের গাছ, সবজির গাছ, সেই গাছগুলো সিলেক্ট করার ক্ষেত্রে যে গাছগুলো কিছুটা পার্শিয়াল সানলাইটে হয়, কম আলোতে হয়, কম আলোতে ভালো ফলন দিতে পারে, সেই গাছগুলো নিয়ে আমরা কিন্তু ভাবতে পারি। কম আলোতে আসলে কোন ধরনের গাছ হয়ে থাকে সেগুলো যদি বলতেন। অনেক ধন্যবাদ। আল্লাহ সুবহান সৃষ্টিকর্তা সব জায়গার জন্যই গাছ নির্ধারণ করে দিয়েছেন। মরুভূমিতে যেমন গাছ বাঁচে, আবার ঘরের ভেতরেই যে আমি এখানে দাঁড়িয়ে আছি কিছু গাছ রেখেছি, এই গাছগুলো কিন্তু বছরের পর বছর আলো বাতাস ছাড়াই কিন্তু ভালো থাকবে। কাজেই প্রত্যেকটা জায়গার জন্যই গাছ নির্ধারণ করা আছে এবং এটি আমাদের ক্লাসেও কোনো একটা অংশে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। আমি আশা করছি আলোচনার ধারাবাহিকতায় দর্শকদের সেই আলোচনাতে যুক্ত করতে পারবো। আরেকটি বিষয় নিয়ে আলাপ করছিলাম, সেটি হলো যে ছাদ আমরা শুরুতেই ড্যাম্প প্রুফিং করে নিতে পারি কিনা। এটি খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রথমেই আপনি ছাদটিকে ড্যাম্প প্রুফিং করে নেন, সাম্প্রতিক সময়ে অনেক প্রতিষ্ঠান বা কোম্পানি সহজে বা কম খরচে ড্যাম্প প্রুফিংয়ে নানান রকম উপকরণ তারা বাজারে এনেছে। এটি কিন্তু ছাদ বাগানের জন্য ছাদ বাগানীদের কথা বিবেচনা করেই, কাজেই আমরা চাইলে এই সুযোগগুলো নিতে পারি খুব কম খরচে। যদি আমরা আমাদের ছাদগুলোকে ড্যাম্প প্রুফ করে নিতে পারি, তাহলে কিন্তু সেই যে শঙ্কার জায়গাটি যে ছাদ ভেঙে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে, পানি লিচিং হবে, এই শঙ্কাগুলো থেকে কিন্তু আমরা সহজেই এড়াতে পারি। কাজেই আজকের আলোচনায় দুটো বিষয় গুরুত্বপূর্ণ হলো। একটি হলো যে আমরা চাইলে পানি সাশ্রয় করতে পারি খুব সহজেই ছাদ বাগানের মাধ্যমে, এবং অনেক পানি সাশ্রয় করতে পারি। পাশাপাশি ছাদের ক্ষতি এড়াতে চাইলে আমরা ছাদকে ড্যাম্প প্রুফ করে নিতে পারি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সরাসরি যাতে আমরা ছাদে গাছ স্থাপন না করি, ছাদ থেকে অবশ্যই যাতে বেড বানাই বা ড্রামে সেট করি না কেন, যাতে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পরিমাণ দূরত্ব ছাদ থেকে ড্রাম বা টব বা বেডের তলদেশে থাকে। এবং আরেকটি বিষয় আমরা আলোচনা করেছি গাছের দূরত্ব, একটা গাছের সাথে যাতে আরেকটা গাছ খুব কাছাকাছি আমরা না রাখি। আসলে কাছাকাছি রাখলে কি সমস্যা হতে পারে? রোগবালাই ছড়াতে পারে। প্রথমত এক গাছের রোগ আরেক গাছে দ্রুত ছড়াতে পারে। যেহেতু আমরা যখন মাঠ ফসল করি, দেখা যায় ধান খেতে শুধু আমরা ধান গাছ করছি, টমেটো খেতে আমরা টমেটো চারা করছি শুধুমাত্র। কিন্তু যখন আমরা ছাদ বাগান করছি, একটা ছোট্ট ছাদে আমরা কিন্তু নানান রকম ফল, ফুল, সবজি, প্রায় 1 থেকে 150 প্রজাতির গাছপালা কিন্তু আমরা করছি। তার মানে কি হয় যে যখন অনেক রকম স্পিসিস থাকে, তখন প্রত্যেকটা গাছের আলাদা রোগ আছে, আলাদা পোকামাকড় আছে, সেগুলো কিন্তু সংক্রমিত হয় একটা থেকে আরেকটাতে, এবং এটি বিপত্তি বাড়ায়, ঝুঁকি বাড়ায়। কাজেই যদি একটা নির্দিষ্ট দূরত্ব আমরা রাখতে পারি, তাহলে আমরা কিন্তু সেই ঝুঁকি এড়াতে পারি। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শেষ করব আয়োজন আজকের কথা, সেটি হলো যে আমরা এই যে প্রচণ্ড এখন বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমরা যে কি করছি, যে বাগান করছি, টবগুলো সামান্য বৃষ্টিতেই ভরে যাচ্ছে এবং পানি জমে থাকছে। দুটো সহজ উপায় অবলম্বন করলে আমরা এই পানি জমে থাকাটা অ্যাভয়েড করতে পারি। এবং আমরা সহজেই জানি যে পানি জমে থাকলে যেটি হতে পারে, প্রথমত গাছের ক্ষতি হতে পারে, দ্বিতীয়ত মশা হতে পারে। কারণ জমে থাকা পানি আস্তে আস্তে শিকড় পচিয়ে ফেলতে পারে। কাজেই প্রথমত আপনার জমে থাকা পানিতে গাছের ক্ষতি হচ্ছে, দ্বিতীয়ত সেই পানিতে মশা হয়ে আপনার ক্ষতি না হলেও আপনার প্রতিবেশীর ক্ষতি হচ্ছে। কাজেই দুটো বিষয় আমরা কীভাবে সহজে এড়িয়ে যেতে পারি বা সমাধান করতে পারি, সেটি নিয়ে কথা বলি। প্রথমত যদি আমরা আমাদের যে ড্রামগুলো বা টবগুলো আছে, সেগুলো যদি আমরা মাটি দিয়ে টইটুম্বুর করে ভরিয়ে দিই, মানে কোনো ফাঁকা জায়গায় আমরা টবে না রাখি, তাহলে কিন্তু পানি জমতে পারবে না। পানি হয়তো বা বৃষ্টির পানি পড়ে যাবে, পড়ে চারপাশে চলে যাবে, কিন্তু জমে থাকতে পারবে না। কাজে প্রথম কাজ হবে আমার ছাদে যতগুলো টব আছে বা বারান্দায় যত টব আছে, মাটি দিয়ে আমরা ভরে দিতে পারি। আর যদি আরেকটু ভালোভাবে করতে চাই, তাহলে এটি মাটি না, এটিকে আমরা কোকো ডাস্ট বা কোকো পিট বা কাঠের গুঁড়া, নারিকেলের খোসা, কাপড়, তুলা, এরকম নানান জিনিসপত্র আছে, সেগুলো দিয়ে আমরা ভরে দিতে পারি। এটাতে দুটো কাজ হয়। কেমন, যে ধরা যাক যে যেমন এই সিজনটাতে আমরা দেখছি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবার লম্বা সময় ধরে বৃষ্টি নাই, প্রচণ্ড খরা যাচ্ছে, রোদ যাচ্ছে। এই যে বৃষ্টির পানি জমে থাকলো, কোকো ডাস্ট বা নারিকেলের খোসা বা ধরেন কাঠের গোড়া, এগুলো কিন্তু পানি ধরে রাখতে পারে। তার মানে অতিরিক্ত পানি যেটি জমে থাকলো, সেটি আবার এগুলো ধরে রাখছে, গাছ তার প্রয়োজন মতো মাটির মাধ্যমে সেগুলোকে আবার শুষে নিচ্ছে। কাজেই যারা ধরেন অনেক সময় দূরে চলে যান, পানি দিতে গাছে ভুলে যান, অথবা ছুটিতে চলে যান, তারা কিন্তু চাইলে ছুটি করতে যাওয়ার আগে গাছের গোড়ায় এরকম কোকো ডাস্ট বা নারিকেলের খোসা এগুলো দিয়ে যেতে পারেন, এবং চাইলে একটু বেশি পরিমাণে পানি আপনি দিয়ে যেতে পারেন। সেটি কিন্তু সরাসরি দ্রুত গাছের গোড়ায় পৌঁছাচ্ছে না, পানি ধরে রাখছে এই উপকরণগুলো, এবং গাছের মাটি বা শেকড় তার মতো করে প্রয়োজন মাফিক পানি শুষে নিচ্ছে এখান থেকে। কাজে আমরা যারা বর্ষাকাল এখন যাচ্ছে, যারা আমরা গাছপালা করছি, তারা চাইলে যাদের ড্রামগুলো ফাঁকা আছে, তারা এদের মাটি দিয়ে ভরিয়ে দিতে পারি, অথবা যদি আরেকটু সচেতনভাবে করতে চাই, একটু খরচ করার সুযোগ থাকে, আমরা চাইলে নারিকেলের খোসা, কোকো ডাস্ট, কাঠের গোড়া, এগুলো দিয়ে আমরা কোকোপিট, এগুলো দিয়ে আমরা পূর্ণ করে দিতে পারি। এবং আমরা চাইলে কিছু ছাদে কিন্তু কিছু গাছ
রোপণ করতে পারি, যেগুলো মসকিটো রেপেলেন্ট, যেগুলো মূলত মশা নিরোধী গাছ। সেই গাছগুলোর নাম আজকে জানিয়ে দিয়ে চাইলে আপনারা যারা করছেন তারা সহজেই কি করতে পারেন, এই গাছগুলোর মাধ্যমে আপনারা রোপণের মাধ্যমে কিছুটা পোকামাকড় মশা এগুলো দূর করতে পারেন, যার মধ্যে খুব কমন যেমন পুদিনা আছে, হ্যাঁ, লেমন গ্রাস আছে, যেগুলো মসকিটো রেপেলেন্ট হিসেবে আপনার কাজ করে। তারপরে আপনার যেমন আছে রোজমেরি আপনি করতে পারেন, গাঁদা ফুল শীতের সিজনে বা আপনি করতে পারেন, এরকম আপনি আরও কিছু গাছ আছে যেগুলো ধরেন আপনি চাইলে সহজেই ছাদে রোপণ করে আপনি মশা তাড়াতে পারেন। সেক্ষেত্রে কি আসলে ডেঙ্গু মশা নিধনে এই ধরনের গাছ লাগিয়ে কি ডেঙ্গু নিধনে কোনো স্টেপ নেওয়া যেতে পারে কিনা? না, অ্যাবসলিউটলি। শহরে কিন্তু শুরু হয়েছে, যেমন আপনি খেয়াল করবেন গুলশানের বেশ কিছু এরিয়াতে উত্তর সিটি কর্পোরেশন অলরেডি লেমন গ্রাস তারা মিডিয়ানে তারা রোপণ করছে কিন্তু, হ্যাঁ, তারা কিন্তু সহজেই এগুলো রোপণ করছে তারা ইতিমধ্যেই। তারপর যেমন ধরুন তুলসী গাছ আপনি রোপণ করতে পারেন, সহজ, খুব কম দামে পাওয়া যায় তুলসী গাছ। পুদিনার কথা বলছিলাম, তাই না, লেমন গ্রাসের কথা বলছিলাম, তারপর ল্যাভেন্ডারের কথা বলছিলাম, ল্যাভেন্ডার চারা পাওয়া যাচ্ছে ইদানিং, হ্যাঁ, ল্যাভেন্ডার কিন্তু আমরা চাইলে রোপণ করতে পারি। গাঁদা ফুলের কথা বলছিলামই, হ্যাঁ, তারপর আপনার রোজমেরির কথা বলছিলাম। তো এরকম অনেকগুলো গাছ আছে যেগুলো মোটামুটি বাজারে এখন পাওয়া যাচ্ছে, সহজলভ্য হয়েছে কিছু কিছু গাছ। এগুলো চাইলে আমরা আমাদের ছাদ বাগানে রোপণ করে মশা তাড়াতে পারি। আচ্ছা, এবং আসলে পুরো একটি ছাদ বাগান তৈরি করতে আসলে কত দিন সময় লাগতে পারে? এটা কি কোনো দীর্ঘ সময় সাপেক্ষ প্রক্রিয়া কিনা? আমি তো বলবো যে আপনি একটি গাছ দিয়ে বাগান শুরু করুন, গাছের প্রতি আপনার ভালোবাসা বোধ তৈরি হোক, এবং সেই গাছটি আসলে আপনাকে একটি দুটি তিনটি করে একটি বড় বাগান সাজাতে সহযোগিতা করবে। প্রথমত গাছ যখন আপনি একটা প্রাণ রোপণ করছেন, নিজের ছাদে রাখছেন, তখন কিন্তু সেই গাছের সাথে আপনার একটা আত্মিক সম্পর্ক তৈরি হচ্ছে, যেটি আপনাকে আসলে বলে দিচ্ছে তাকে কখন যত্ন করতে হবে, কখন পানি দিতে হবে। এবং যখন এই প্রক্রিয়ার সাথে আপনি নিজেকে যুক্ত করে ফেলছেন, তখন আপনি নিজে থেকেই মোটিভেটেড হয়ে কিন্তু অনেকগুলো গাছ আপনি রোপণ করতে পারবেন। কাজে আমি সবাইকে বলি, ছোট আকারে এক চিলতে সবুজ আপনি ফলাতে শুরু করুন। আসলে একটি গাছ দিয়ে শুরু হতে পারে এবং আসলে পরে একটি পূর্ণাঙ্গ ছাদ বাগানে আসলে এটি রূপ নিতে পারে। এবং ছাদ বাগান করাটা আসলে পরিবেশের জন্য আসলে কতটি গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই। এই যে শহরের তাপমাত্রা বাড়ছে, এই ক্রমবর্ধমান তাপমাত্রা শোষণে কিন্তু গাছ ডেফিনেটলি একটা বড় ভূমিকা পালন করছে। পাশাপাশি আমরা কি করি নর্মালি, যে শহরে যেমন ধরেন যখন তাপ উৎপন্ন হচ্ছে, যেমন এই যে আমরা এখানে কাজ করছি, এসি চলছে, এই টেম্পারেচার কিন্তু বাইরে যেতে পারছে না, ছোট ছোট মাইক্রো ক্লাইমেট তৈরি করছে। যেমন ধরেন এই টেম্পারেচার সামনে একটা উঁচু দালানে যে আটকে যাচ্ছে, এরকম ছোট ছোট জায়গায় ছোট ছোট মাইক্রো ক্লাইমেট তৈরি হয়, যেগুলো মূলত ওই অঞ্চলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। এবং এই অঞ্চলের তাপমাত্রার প্রশমনে কিন্তু এই অঞ্চলের এই এরিয়ার ভেতরেই কিন্তু আপনার বিভিন্ন রকম এরকম প্রশমন করতে পারে, এরকম উদ্যোগ নিতে হবে। তার মধ্যে একটি অন্যতম কম খরচে এবং কার্যকরী উপায় হলো ছাদ বাগান। যদি ধরেন এরকম ছোট ছোট ব্লক, ধরা যাক আপনার ফর এন এক্সাম্পল যে 5 কিলোমিটার বা 3 কিলোমিটার এলাকা জুড়ে একটা মাইক্রো ক্লাইমেট হয়েছে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন ঢাকার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান, একটা ছোট্ট মাইক্রো ক্লাইমেট যেখানে প্রচুর গাছ। সেখানে গেলেই আপনি দেখবেন যে মতিঝিলে যেরকম তাপমাত্রা, তার চেয়ে সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক পাশেই তাপমাত্রা অনেকটা কম। দুইটা আলাদা মাইক্রো ক্লাইমেট। মতিঝিলে আপনি অফিসের দিকে তাকালে দেখবেন প্রচুর এসি, একটার পর একটা এসি, বিল্ডিং এর সাথে শুধু এসি দেখা যাচ্ছে। এখানে তাপমাত্রা অনেক বেশি হচ্ছে। এই তাপমাত্রা কিন্তু আপনার শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কমাতে পারবে না। এই তাপমাত্রা কারণ বাধাপ্রাপ্ত হচ্ছে, এই তাপমাত্রা বাইরে যেতে পারছে না। আবার সোহরাওয়ার্দী উদ্যানের গাছপালাও কিন্তু এই তাপমাত্রা শুষে নিতে পারছে না, কারণ এটা একটা আলাদা মাইক্রো ক্লাইমেট। এর মাঝখানে অনেক ব্লকেজ আছে, বড় বড় উঁচা দালান স্ট্রাকচার, যেগুলোর কারণে বায়ুটা কি হতে পারছে না, পাস হতে পারছে না। পাস হতে না পারার কারণে ছোট ছোট মাইক্রো ক্লাইমেট তৈরি হচ্ছে। এবং এই মাইক্রো ক্লাইমেটগুলোর যদি আমি নিয়ন্ত্রণে রাখতে পারি, আমাদের সহনীয় রাখতে পারি, তাহলে কিন্তু গাছ লাগানোর কোনো বিকল্প নাই। এবং আসলে দারুণ লাগছিল আপনার কথাগুলো শুনতে। আমার মনে হচ্ছে যে আমরা আসলে পুরো সপ্তাহ ভরেই শুনতে পারবো, কিন্তু আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে রয়েছি। ধন্যবাদ জানাতে চাই আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দেশ টিভির দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল দূরপাঠের আজকের আয়োজন। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে ঠিক একই সময় দেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দেশ টেলিভিশন।